সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি ভেজা দুপুরে বড় মামার কাছে গল্প শোনার আবদার করে রিভু। রবিবারের অলস অবসরে বড় মামাও এক এক করে শোনাতে থাকে নানান রোমাঞ্চকর কাহিনী। রিভুর সঙ্গে সঙ্গে আপনারাও শুনতে থাকুন সেই গল্প এসো গল্প পড়ির আজকের এপিসোডে। এই পর্বেই শুরু হচ্ছে প্রীতম মুখোপাধ্যায় অর্থাৎ আমার কলমে রিভু ও বড় মামা সিরিজ। আর বড় মামার মুখে যে দুটি গল্প আপনারা আজ শুনবেন লিখেছেন লেখক শ্রী তন্ময় বিশ্বাস। এর মধ্যে শেষ গল্পটিতে আপনারা পেতে পারেন একই লেখকের লেখা ইলিশ মারির গান গল্পটির ছোঁয়া। কেমন লাগলো আমাদের আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আবার ফিরবে এই সিরিজ নতুন নতুন গল্পের সঙ্গে। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সায়ন্তন, সূর্য, বিশ্বদীপ, অভ্র, ইভান, প্রভাকর, আফরোজা, বর্ণিশা, প্রবাল, অমিত, আসঞ্জন ও সঞ্জীবন। শব্দ সংযোজন অমিত, কভার ডিজাইনে অনির্বাণ, টাইটেল ক্যালিগ্রাফি কৃষ্ণেন্দু, মাস্টারিং ও রিভুর চরিত্রে শঙ্খ, গল্পের সূত্রধার, সমগ্র পরিচালনা আবহ ও বড় মামার চরিত্রে আমি প্রীতম। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন দু ফোঁটা ভয়। এক টানা সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। রিভু সকাল সকাল নাকে মুখে দুটো মুড়ি কোনো মতে গুঁজেই বৃষ্টি মাথায় বেরিয়ে যাচ্ছিল পায়ে পায়ে। বাইরের চালায় এক রাশ খড়ের আড়ালে বড় মামা বসে যে গরুর খাবারের জন্য খড় কাটছে বুঝতেই পারেনি। বৃষ্টির মধ্যে কোথায় চললি রে? পিছন থেকে আওয়াজ পেতেই দুম করে রিভু সেদিকে ঘুরে তাকায়। এতক্ষণ গুটি গুটি পায়ে বাইরে এসে সে বাঁশবাগানের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিল দুর্গাতলায় কেউ আছে কিনা। মতলব ছিল সেখানে গিয়ে বন্ধুদের সাথে জল নিকাশি যে ড্রেনগুলো হয়েছে তার মধ্যে থেকে কায়দা করে পুঁচকে পুঁচকে মাছগুলোকে ধরবে বন্ধুদের সাথে, তারপর কাঁচের বয়ামে ওদের রেখে দেয়। কি সুন্দর জলের মধ্যে ঘুরে বেড়ায় ওরা সাঁতার কেটে। ওতেই কি যে আনন্দ হয় রিভুর বলে বোঝানো যাবে না। গরমের ছুটিতে সে মায়ের সাথে মামা বাড়ি এসেছে, তো ফি বছর তাদের এই রুটিন। সত্যি বলতে এই কটা দিন যে কি আনন্দে কাটে তার, যেন স্বাধীন এক রাজ আসে। পড়াশোনার বালাই তো থাকেই না, তার সাথে সারাদিন হাজারো কর্মব্যস্ততা। মাঠের আল ধরে বন্ধুদের সাথে ছুটে বেড়ানো, দুপুর হতেই বিশালক্ষী তলার মাঠে ফুটবল নিয়ে হুটোপুটি, আবার কখনো মামার সাথে সকাল সকাল হাটে গিয়ে টাটকা সবজি মাংস কিনে গঙ্গারামের দোকান থেকে কচুরি মন্ডা কিনে মহানন্দে বাড়ি ফিরে জমিয়ে ব্রেকফাস্ট। এক একটা দুপুর আবার খেজুর গাছের তলাতেই কেটে যায়। কখন গাছ থেকে টুপ করে একটা খেজুর পড়বে আর ছুটে গিয়ে সেটা তুলে নেবে ছো মেরে। দিনগুলো কেমন যেন স্বপ্নের মতো কাটে রিভুর। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, তাই একটু দেখতে বেরিয়েছিল দুর্গাতলায় কেউ হাজির হয়েছে কিনা। এমন সময় মামার নজরে পড়ল। আসলে আজ রবিবার, মামা সারা সপ্তাহে এই একটা দিন ছাড়া বাকি দিনগুলো কলকাতায় থাকে। মামা একটা প্রেসে চাকরি করে, কিন্তু শনিবার বাড়ি তাকে ফিরতেই হবে। আর রবিবার সকালবেলা হাট থেকে বাজার করে আনা থেকে শুরু করে গরুর খাবারের জন্য খড় কেটে দেওয়া, দুপুরবেলা কুলি পুকুরে ছিপ ফেলে মাছ ধরা, সন্ধ্যায় বাজার থেকে গরম গরম চপ এনে সবাই একসাথে বসে চানাচুর, আম, তেল, শশা, পেঁয়াজ দিয়ে জমিয়ে মুড়ি খাওয়া, সবেতেই বড় মামা আগে। এতদিন ধরে শহরে থেকেও ভীষণভাবে গ্রাম্য সরল জীবনেই যেন স্বচ্ছন্দ বড় মামা। মামার বাড়ি এলে রিভুর আলাদা আগ্রহ থাকে কবে এই শনিবার আসবে আর এক ব্যাগ ভর্তি কেক, পেস্ট্রি, হাজারো ফল ইত্যাদি নিয়ে মামা গ্রামে আসার লাস্ট বাসটি ধরে ঘরে ফিরবে। দরজার দিকেই তাকিয়ে বসে থাকে রিভু। মামা এলেই টার্গেট থাকে হাতের ব্যাগটা। তার পরের দিনটা পুরোটাই কাটে মহা আনন্দে। বড় মামার সব কাজেই সকাল থেকেই সঙ্গী সে। রিভুর আরও দুই মামা অবশ্য আছে, তারা কাজের সূত্রে বাইরে থাকে। গ্রামের বাড়িতে যাতায়াত খুবই কম, তাই ছোট থেকেই তার যত আবদার ওই বড় মামার কাছে। আবার ভয়ও তাকেই বেশি পায়।
তাই পিছন থেকে ডাকটা শুনেই ভয়ে বুকটা একটু কেঁপেই ওঠে। সকালে মামা বলেছিল আজ বৃষ্টির মধ্যে কিছু কাজ হবে না, সকালে টিফিন সেরে একটু বই নিয়ে বসতে, কিন্তু পড়ায় কি আর মন বসে? ভেবেছিল মামা আশেপাশে নেই, একটু ঘুরে আসবে, কিন্তু ঠিক সেই মামার নজরেই পড়ে গেল। আলতো পায়ে কাঁচু মাচু মুখে রিভু গিয়ে দাঁড়ালো বড় মামার কাছে। কোথাও না মামা, এই তো একটু বেরোলাম। আর পড়াশোনা? বললাম যে খেয়ে একটু বই নিয়ে বস। স্কুলে ছুটি চলছে বলে কি পড়াশোনারও ছুটি? একটা নির্দিষ্ট ছন্দে শব্দ করে করে খড়গুলোকে কাটছে মামা। রিভু চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে, কোনো কথা বলে না। মামা এবার প্রশ্রয়ের হাসি হেসে বলে, বৃষ্টির মধ্যে পড়তে ভালো লাগছে না, তাই তো? মামার মুখের হাসি দেখে একটু সাহস পেয়ে ঘাড়টা অল্প নাড়িয়ে সম্মতি জানায়। পড়তে হবে না, কিন্তু বৃষ্টি মাথায় এদিক ওদিক ঘুরতেও হবে না। ঘরে যা, দিদাকে আজ একটু খিচুড়ি করতে বল, এই ওয়েদারে বেশ জমে যাবে। আমি এই কাজটা সেরিয়ে আসছি, তোকে আজ ভূতের গল্প শোনাবো, চল। সত্যি বলছো মামা? উৎসাহে প্রায় নিচেই ওঠে রিভু। বড় মামার ঝুলিতে অনেক গল্প, তবে খুব ভালো মুড না হলে চট করে শোনায় না খুব একটা। আজ নিজে থেকেই গল্প শোনানোর কথা বলাতে আনন্দে ফেটে পড়ে। তখনই এক ছুটে চলে যায় বাড়ির ভিতর দিদা আর মাকে খিচুড়ি রান্নার কথাটা জানাতে। দুপুরে খাওয়ার পরে নতুন ঘরের বড় বারান্দায় বড় মামা শতরঞ্জি পেতে বসল রিভুকে গল্প শোনাতে। খিচুড়ি আর এ বেলায় হয়নি, কারণ রিভু যখন গিয়ে দিদাকে জানিয়েছিল ততক্ষণে ভাতের চাল হাঁড়িতে চেপে গেছে, আর মা শিলনোড়ায় পোস্ত বাটছে। মা বলেছে রাতের মেনুতে মাংসের কিমা দিয়ে খিচুড়ি আর মাছ ভাজা। বৃষ্টি সমান তালে পড়ে চলেছে এখনও, নিম্নচাপ মনে হয়। যেখানে ওরা বসে আছে এটা রূপের মামাবাড়ির একটা বাইরের অংশ বলা যায়। এই বাড়িটা মূল বাড়ির বাইরে আর একটা বাড়ি। পুরনো বাড়ির অনেক পরে এটা হয়েছিল বলে একে নতুন ঘর বলে সবাই, তবে আদতে এটাও বেশ পুরনো একটা মাটির দোতলা বাড়ি, টিনের চাল দেওয়া। নিচের তলায় দুটো বড় ঘরের একটায় গরুর গোয়াল, আর একটা ঘরে চাষের প্রয়োজনীয় নানান জিনিস এবং যন্ত্রপাতিতে ঠাসা। উপরের এই বারান্দার লাগোয়া দুটো ঘর মোটামুটি এখন পরিষ্কার, তবে অন্য সময় মাঠ থেকে আলু উঠলে স্টোর করে রাখা হয়। বাইরের বাঁশবন ভেদ করে অনেক দূর দেখা যাচ্ছে। গ্রামের লাইব্রেরিটাও চোখে পড়ছে। কিছুক্ষণ সেই দিকে উদাস চোখে তাকিয়ে থাকে বড় মামা। পাশের পুকুরের জলে বৃষ্টির বড় বড় ফোঁটা, ঠান্ডা হাওয়া, ব্যাঙের ডাক, সব মিলিয়ে আজকের দুপুরটা বেশ অন্যরকম। রিভুও মামার গা ঘেঁষে বসে চুপ করে তাকিয়ে থাকে বাইরের দিকে। আজ তোকে একটা নয় বুঝলি, অনেকগুলো গল্প বলবো। চমক ভেঙে প্রথম বড় মামাই কথা বলে। কটা গল্প মামা? সেটা জানি না, তবে আজ কিছুই ভালো লাগছে না, শুধু গল্প বলতে মন যাচ্ছে। তাই যতক্ষণ ইচ্ছা হয় বলে যাব। শুনবি তো? খুব শুনবো, তুমি বলো না। খুব ভয়ের গল্প, কিন্তু ভয় পাবি না তো? তুমি থাকতে আবার ভয় কিসের? বড় মামা অল্প হাসে, তারপর একটু মনে মনে সাজিয়ে নিয়ে শুরু করে তার গল্প। রিভু এক মনে শুনতে থাকে। সেবার এক মাঘ মাস বুঝলি, ঠান্ডাও পড়েছে জব্বর, আঁধার সবে ফিকে হতে শুরু করেছে। কথায় বলে মাঘের শীতে বাঘ পালায়। এই প্রবাদ এবার অক্ষরে অক্ষরে টের পাচ্ছে নিয়ামতপুরের গ্রামবাসীরা। একটা কোকিলের আওয়াজ কানে এলো। রাতে ঠাকুমার কাছে ভূতের গল্প শুনে ঘুমোতে একটু রাত হয়ে গিয়েছিল ফণির। বার দুয়েক ওই পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গেল ওর। দূরের পুবের জানালার অল্প ফাঁক দিয়ে বাইরের ভোরের আকাশ দেখা যাচ্ছে, পাতলা একটা আলোর আভা। আবার ডাকটা এলো, এবার বেশ জোরে। একটু আগে বিরতি দিয়ে দিয়ে শব্দটা আসছিল, এখন যেন ঘন ঘন ডাকছে। ঠাকুমা বলেছিল নিশি নাকি এমন করে ডেকে বাইরে বার করে দূরের মাঠে ভুলিয়ে নিয়ে গিয়ে পুঁতে দেয়। মাথার ওপর টিনের চালে টুপটাপ করে শিশির পড়ার শব্দ। পাশে লেপ মুড়ি দিয়ে ঠাকুমা অকাতরে ঘুমোচ্ছে।
নবীনদের সঙ্গে ভোরের অন্ধকারে একটা অভিযানে বেরোনোর কথা, কোকিলের ডাক দিয়ে ওকে জাগানোর কথাও, না হলে বাবা টের পেলে বেদম মার খাবে। কিন্তু যদি নিশির ডাক হয়, নিশি কি পাখির আওয়াজ করে? ঠাকুমাকে একবার জিজ্ঞাসা করবে। না, বুড়িকে তুলে দরকার নেই, তাহলে বেরোনোটাই পণ্ড। ভয়ে ভয়ে উঠে সোয়েটার আর বাঁধো টুপি পরে দরজাটা অল্প ফাঁক করে উঁকি দেয় বাইরে। কেউ নেই। ধীরে ধীরে দরজা বন্ধ করে পূবের জানালার কাছে আসে। ছেঁচতলায় দাঁড়িয়ে নবীন, আর একটু দূরে মহেশ আর নিমাই। ওকে দেখে নবীন এগিয়ে আসে। কি ঘুম রে বাবা, কখন থেকে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল। রস খাওয়ার ইচ্ছে নেই না কি রে? চল আর এখানে বকবক করিস না, বাবা উঠে গেলে। ফণি তাগাদা দিয়ে উঠোন পেরিয়ে রাস্তায় আসে। পিছনে ওরাও অনুসরণ করে। রাস্তা সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে সেই কুমারখালির হাটে। রাস্তার দুই ধারে নয়াঞ্জলি, আর সেটা ছেড়ে চাষের ক্ষেত। মেঠো রাস্তা। রাতের শিশিরে ধুলোগুলো ভিজে উঠেছে। গরুর গাড়ি চলার জন্য রাস্তার মাঝখানটা ডিবির মতো। সেখানে গালিচার মতো ঘাসের আস্তরণ ভিজে চুপচুপে। ওদের পাগুলো এই ভেজা ঘাসে সিক্ত হয়ে উঠেছে। দুধারে এক টানা যে নয়াঞ্জলি এমনটা নয়, বাঁশের ঝাড়, কলা ঝাড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। ফলে সেই সব জায়গা বেশ অন্ধকার আর কেমন যেন গা ছমছমে একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি করেছে। ওরা কিছুটা যাবার পর একটা গাব গাছের নিচে পাটকাঠির স্তূপ দেখে নবীন বলল, সবাই ভালো দেখে এখান থেকেই ভেঙে নে, সামনে আর পাবি না। হ্যাঁ রে নবীন, মুর্শিদ খুঁড়ো পাহারায় নেই, তুই ঠিক জানিস তো? নিমাই বলে। বেশ তো, আর কিছু দূর গেলেই তো টের পাবি আছে কি নেই। ওরা সকলে পছন্দ মতো পাটকাঠি ভেঙে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পরে দূরে কালো মতো একটা গুমটি দেখা যায়। ওই দেখ নিমাই, মুর্শিদ খুঁড়োর মাচা। আমি আমার কাকার কাছে শুনেছি গতকাল পুড়িয়া নিতে এসেছিল, খুব জ্বর। কাকা নাকি বলেছে ওই ঠান্ডায় খেজুরের রস পাহারা দিয়েই নাকি এই ব্যামো বাঁধিয়েছে। কয়েকদিন যেন যায় না, বুঝলি? দূরে সার সার প্রায় 30-এর অধিক খেজুর গাছ। ভোরের জিরেন কাঠের রস চাখতেই আজকের এই অভিযান। রাস্তার ধারের নাবাল জমির দিকে কোমর বাঁকিয়ে গলায় মেটে হাঁড়ির মালা পরে দাঁড়িয়ে আছে খেজুর গাছগুলো। হাতিসুর, আকন্দ, কাঁটা নোটের ঝোপ খেজুর গাছের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুমটি তথা বাঁশের মাচার উপরে কোনো মতে একজন বসবার জায়গা। ওরা সকলে উঁকি দিয়ে দেখল। ফাঁকা দেখে নিশ্চিন্ত হলো। মহেশ ওখানকার একটা গাছে চড়বার উদ্যোগ নিতেই নবীন বাধা দিল। আরও কিছুটা দূরে চল, সাবধানের মান নেই। ওই ননীদের জমির ধারের গাছগুলো থেকে রস খাওয়া যাবে। ওদিকে সেদিন যে কালু মামাকে পুঁতে। কথা শেষ করতে দিল না নবীন। ঠাস করে একটা চর খাবি। এত ভয় তো আসিস কেন? আর তোর মতন ভূতের ভয়ই ওখানে কেউ চট করে আসবে না, ফলে ধরা পড়ার চান্সটা কম, বুঝলে মাতামোটা? হন হন করে নবীন এগিয়ে যায়। দূরে একটা রাত চড়া পাখি ভোরের মিহি আলোয় যেন ডেকে ওঠে। উত্তরের এক হাড় কাঁপানো বাতাস মৃদুভাবে বয়ে চলছিল। জব্বর কুয়াশাও আছে। ওরা আর কথা না বাড়িয়ে পিছু নিল। অবশ্য মহেশের কথায় ফণির বুকটা একটু ঢিপ ঢিপ করতে শুরু করেছে। কালু মামার ঘটনায় গ্রামের সকলেই কম বেশি অবাক হয়েছে। অমন একজন ডাকাবুকো মানুষকে হঠাৎ করে এমন মাটিতে পুঁতে দিল কি করে, সেটা কেউ বুঝতে পারেনি। আর একা একা কি জন্য ওই ননীদের জমিতে গিয়েছিল সেটাও স্পষ্ট নয়। পরদিন সকালে জমিতে কাজ করতে গিয়ে ননীদের কিষানরা দেখতে পায় গলা অবধি পোঁতা, ঘাড় ভাঙা, অথচ ওখানকার মাটি এঁটেল অর্থাৎ খুব শক্ত। আঁধারে আর কুয়াশায় মোড়া গাছগুলোর গা বেশ ভিজে। ওরা এক এক করে পায়ের চটি খুলে গাছে চড়তে থাকে। ফণি হাঁড়ির মধ্যে কোমরে গোঁজা পাটকাঠির টুকরো ডুবিয়ে টান দিল। দাঁত কনকন করে উঠল, এত ঠান্ডা, কিন্তু ভারী মিঠে। ভিতরটা শীতল হয়ে উঠল। হাঁড়ির চারপাশে একটা মিষ্টি সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। আরে বাপরে!
হঠাৎ নবীনের চিৎকারে সবাই চমকে ওঠে। তারপরেই ধূপ করে আওয়াজ। যারা গাছে ছিল জলদি নিচে নেমে এলো। নবীন গাছ থেকে একটু দূরে নাবাল জমির দিকে বসে আছে। ওদের এগিয়ে আসতে দেখে বলে, সাবধান, সাপ সাপ সাপ। ওরা চমকে 2 হাত পিছিয়ে গেল। আমি যে গাছে উঠেছিলাম রে, সেই হাঁড়িটা পেঁচিয়েছিল। দাঁড়া সবে মনে হয়, কি লম্বা। এত ঠান্ডায় সাপ? আরে তাই তো, এখন সাপ আসে কি করে এত ঠান্ডায়? আকাশে এক ফোঁটা আলো নেই। শুধু ভোর হওয়ার আগে যে ফিকে আলোর রেশ খেলে বেড়ায়, শুধু সেটুকুই। আবার এক হিমেল বাতাস বয়ে গেল। উপরের গাছের পাতাগুলো কেঁপে কেঁপে উঠছে, ওদের মতোই ঠান্ডাতে। নবীনের পিছনের নাবাল জমির ওপারে ননীরা মটর বুনেছে। সেই জমি ছাড়িয়ে আখ ক্ষেত অনেকটা জায়গা জুড়ে। হঠাৎ দূরের সেই আখ ক্ষেতের ভিতর থেকে শব্দ আসতে লাগলো। কুয়াশা থাকায় দেখা যাচ্ছে না ভালো করে। কিছুক্ষণ পরে ননীদের মটর খেতে ওরা দেখতে পেল একটা প্রকাণ্ড সাদা রঙের গরু মাথা নিচু করে কি খাচ্ছে। আরে এত রাতে কার গরু বাইরে ছেড়ে রেখেছে? আর গোয়াল ছেড়ে এই ঠান্ডায় গরু তো বাইরে আসবে না। গোদান না কি রে? হ্যাঁ, এটাই তাহলে সেদিন কালো খুঁড়োকে এইখানে মাটিতে পুঁতে দিয়েছিল। এই মরেছে, এবার কি হবে রে? নিমাই ভয়ে কাঁপতে থাকে। গরুটা ক্রমেই মাথা ডুবিয়ে খেতে খেতে ওদের দিকে এগিয়ে আসছিল। ফণির পা ভয়ে জমে গেছে। দূর, তোরাই এক একটা গরু ভূত। আর আসবো না তোদের সাথে রাত্রে, বিশ্বাস কর। ভেবেছিলাম আরেকদিন ছোলার খেতে আসবো, পুড়িয়ে খাবো। না, তোদের সাথে আর না, এই শেষ। নবীন কথাগুলো বলে উঠে দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু পারে না। এবার চমকে ওঠে নবীন। নিচের মাটি যেন ক্রমেই চোরা বালির মতো ওকে গ্রাস করছে। এই ওরে, তোরা তোরা আমাকে টেনে তোল, আমি 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 উঠতে পারছি না, আমাকে তোল, আমাকে তোল। চেঁচিয়ে ওঠে সে, গলার সুরে স্পষ্ট ভয়। ততক্ষণে ওর কোমর অবধি গেঁথে গেছে। ওরা ওর হাত ধরে প্রবল শক্তিতে টেনে তোলবার চেষ্টা করে। আরো গভীরে ঢুকে যেতে থাকে সে। ওদের পায়ের তলার মাটিও যেন নরম হতে থাকে। দূরের গরুটি খুব কাছে চলে এসেছে। এক মনে মাথা নিচু করে পরম তৃপ্তি করে খেয়ে চলেছে মটর শাক। আমাকে 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 টেনে তোল, আমাকে বাঁচা। আঁধার একটু হলো কেটেছে। কুয়াশা কিছুটা পাতলা হয়ে গেল হিমেল উত্তরের এক বাতাসের ধাক্কায়। খেজুর গাছের কাঁটাওয়ালা ছড়ানো পাতাগুলো দুলে দুলে উঠল। সারা গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন নিয়ে দেহ সঞ্চাত মিষ্টি রস ঢেলে চলা গাছগুলো পর্যন্ত আশু অমঙ্গলের আশঙ্কায় যেন ভয়ে সিটিয়ে রয়েছে। বিস্তীর্ণ চরাচর যেন মৃতের মতো ঘুমিয়ে আছে। নবীনের চিৎকার যেন সেই ঘুম ভাঙিয়ে প্রকৃতিকে রোষায়িত করে তুলল। নবীনের ভয়ার্ত চিৎকারে গরুটি এবার মুখ তুলে তাকালো। যা দেখল ওরা, ভয়ে সকলের মেরুদণ্ড দিয়ে বরফ নেমে এলো। গলা শুকিয়ে কাঠ। এত ভয় যে একজনের করতে পারে জানা ছিল না। গরুর মাথা নেই, শুধু গ্রীবা তুলে শব্দের উৎস বুঝে এবার দ্রুত এগিয়ে আসছে ওদের দিক লক্ষ্য করে। নাবাল জমি বেয়ে ক্রমে এগিয়ে আসছে। নবীন আরো অনেকটা মাটিতে বসে গেছে। ওরা ওকে ওইভাবেই রেখে প্রাণ ভয়ে কোনো ক্রমে দৌড় লাগালো। যখন মুর্শিদ খুড়োর ঘুমটির কাছে এসেছে, নবীনের প্রবল চিৎকার ভেসে এলো কানে। শুনে ওরা থমকে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ঘুমটির ভিতর থেকে কাশির দমক ওঠে। ওরা ছুটে যায় সেদিকে, যদি সাহায্য পাওয়া যায়। দেখে ভিতরে উবু হয়ে বসে মুর্শিদ খুড়ো। ওদের দিকে খড়খড়ে গলায় বলে, রস ভালো ছিল। এই রসের পাহারার জন্য জীবনটা শেষ হয়ে গেল আমার। এই জ্বরটা আর কমলো না। মাগনায় তোরা রস খাবি বলে বলে আমার পাওনা মিটিয়ে দিয়ে যা, দিয়ে যা। চোখ দুটো আগুনের মতো জ্বলে ওঠে, সেই সঙ্গে প্রবল কাশির ধমক।
এক দলা থুতু উঠে আসে। ওদের সামনে সেটা ফেলতেই দেখে কাঁচা লালচে রক্ত। ওরা এবার ভয়ে পিছিয়ে আসে। পিছিয়ে যেতে গিয়ে পড়ে যায় মহেশ। অট্টহাসি করে ওঠে মুর্শিদ। নির্জন শীতের ভোরে ওই অপার্থিব হাসি ওদের বুকের ধুকপুকানি স্তব্ধ করে দেয়। মাচা থেকে মুর্শিদ খুঁড়ো পা নামিয়ে মাটিতে দাঁড়ায়। ক্রমেই লম্বা হতে থাকে। খেজুর গাছের মাথা ক্রমশ ছাড়িয়ে যায়। দুই হাত মেলে ধরে খুঁড়ো। ফণির মাথা ঘুরতে থাকে। নিমাই দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়ে। মুর্শিদ খুঁড়োর হাত দুটো খেজুর গাছের ডালের মতো হয়ে গেছে। গলায় ঝোলানো কালো তাবিজ এখন রসের মেটে কলছি। খুঁড়ো বিরাট এক খেজুর গাছ হয়ে গেছে। সেই গাছে চড়ে কলসিতে পাট কাঠি ডুবিয়ে রস খাচ্ছে কে? ক্রমে সেই ছেলে গাছ থেকে নেমে এগিয়ে আসে। তার হাতে ধরা মেটে কলসি। আরো কাছে এলে চিনতে পারে নবীন। জ্ঞান হারিয়ে ফেলে ফণি। ননীদের কিষান ওদের অজ্ঞান দেহ আবিষ্কার করে সকালে। টানা 7 দিন জ্বরে ভুগে একসঙ্গে ফণি, মহেশ আর নিমাই মারা যায়। ওদের বাড়িতে কান্নার রোল ওঠে। গ্রামের লোকেরা শুধু একটা বিষয়ে দীর্ঘদিন আলোচনা করে, নবীনের মৃতদেহ কি করে ওই ননীদের জমির ধারে কালুর মতো পোঁতা ছিল। আর মুর্শিদের গুমটির কাছেই বাড়তি একটা খেজুর গাছ রাতারাতি জন্মালো কোথা থেকে। একটানা এতক্ষণ ধরে কথা বলে বড় মামা থামল। বৃষ্টিটা ধরে এসেছে একটু। সূর্য মামার আজ সারাদিন দেখা নেই, তাই এই বিকেলবেলার সময় চারিদিক অন্ধকার হয়ে এসেছে। রিবু এতক্ষণ মামার গা ঘেঁষে বসে মন দিয়ে গল্পটা শুনছিল। এমন পরিবেশে তার মনেও ভয় ভয় ভাবটা বেশ ভালো মতোই যে সঞ্চারিত হয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে। ইরে, ভয় পেয়েছিস নাকি? রিভু অল্প মাথা নেড়ে যা বোঝালো তার উত্তর হ্যাঁ বা না, দুটোই হয়। ভয় পেয়েছি বললে তো মামা আর গল্প শোনাবে না, আবার পাইনি বললেও মিথ্যা বলা হবে, তাই এমন প্রতিক্রিয়া আর কি। বড় মামা ব্যাপারটা বুঝে হেসে ফেলে। তারপর বলে, চল, 5টা বেজে গেছে। গঙ্গার দোকানে এখন গরম গরম চপ ভাজতে শুরু করেছে, ঝটপট নিয়ে আসি। তারপর সন্ধ্যায় আবার গল্প হবে। মামা ভাগ্নি মিলে বর্ষার কর্দমাক্ত পথে হাঁটতে হাঁটতে যখন হাটতলায় পৌঁছয় তখন এই বৃষ্টির মধ্যেও ভিড় জমে উঠেছে। গঙ্গার দোকানে গরম গরম চপ, ফুলুরি, সিঙারা ভাজা চলছে। মামা চপ আর সিঙারা দিতে বলে দাম মিটিয়ে তার হাত ধরে এগোয় হাটতলার দুর্গা দালানের দিকে। ভিড়টা ওখানেই বেশি জমেছে। এগোতে এগোতে রিভু দেখে দুর্গা দালানের মেঝেতে একটা বড় হাড়ি নিয়ে বসে আছে একজন লোক, আর তার চারপাশে ঘিরে আছে ভিড়টা। কি বিক্রি করছে লোকটা সে ঠিক বুঝতে পারল না। ভিড় ঠেলে উকি মারতেই দেখে একজন মধ্যবয়স্ক লোক টাটকা মধু নিয়ে এসেছে। একটা তীব্র গন্ধে জায়গাটা ম ম করছে। রিভু দোকানে সাজানো বোতলে মধু দেখেছে, কিন্তু হাড়িতে করে টাটকা চাক ভাঙা মধু সে আগে কখনো দেখেনি। খাঁটি সুন্দরবনের মধু বাবু, খেয়ে দেন, ভালো লাগলে তবেই নেবেন। লোকটা একটা চামচে করে দিচ্ছে কেউ খেতে চাইলে। অনেকেই নিচ্ছে বাড়ির জন্য, বাড়ি থেকে কাঁচের বোতল নিয়ে এসেছে অনেকে টাটকা মধু নিয়ে যাওয়ার জন্য। তাদের কাছে তো কিছুই নেই, বড় মামা কি কিনবে? রিভু বুঝতে পারে না। ভিড়ের মধ্যে বেশ ব্যস্ত মানুষটি বেচা কেনা করতে। এতক্ষণ অবধি তাদের দিকে নজর পড়েনি। হঠাৎ মামার দিকে নজর পড়তেই সে বলে ওঠে, বাবু এইছেন আপনি? আজ আর বৃষ্টির মধ্যে যেতে পারলুম নি, কিছু মজা করবেন নি, এখানে একটু বসলুম। ঘুরে ঘুরে আজ আর ফেরি করা হলো নি বাবু এই বৃষ্টির জন্যে। হ্যাঁ, সে ঠিক আছে, ভালোই করেছো। তুমি তো সকালেই ফোনে সেটা বললে, তা আমারটা দাও দেখি। এখন ধরেছে একটু বৃষ্টিটা, ঝটপট বাড়ি ঢুকে পড়ি আবার আসার আগেই, না হলে তো আবার ভিজতে হবে। লোকটি এক গাল হেসে মাথা নেড়ে তার পাশে রাখা ঝোলা থেকে মধুর একটা বড় বোতল বের করে সেটা মামার দিকে বাড়িয়ে দেয়। বড় মামা সেটা নিতে নিতে বলে, তা সন্ধ্যা তো হয়ে এলো, মালপত্র বেচে কি আজ আর ফিরবে? বৃষ্টি তো থামার লক্ষণ নেই।
অসুবিধা হলে চলে এসো বাড়িতে, আজ রাতটা থেকে যেও। না বাবু, ও আমি ফিরে যাবো ঠিক। কাল আবার সকাল সকাল 2-3টে গ্রামে যেতে হবে। এবার তো হলুনি, পরের বার দেখা করে আসবো খন। কর্তি ঠাকুরকে আমার পেন নাম দিবেন। বেশ। বড় মামা কোনো দাম দিল না। লোকটিও কিছু চাইল না দেখে রিভু অবাক হলো। ভিড় থেকে বেরিয়ে প্রথমেই সে মামাকে প্রশ্ন করে, তুমি কোনো দাম দিলে না? ওর নাম মদন, ফি বছর একবার কি দুবার আসে, আমাদেরকে মধু দিয়ে যায়। আজ থেকে নয়, সে বহু বছর আগে থেকে। সুন্দরবনের টাটকা মধু। তুই তো জানিস, তোর দাদু মানে আমাদের বাবা আর কি জমিদার ছিলেন। সেই সময় থেকেই মদনের বাবা কাকারা আমাদের বাড়ি এসে মধু দিয়ে যেত। বাবা খুব স্নেহ করতেন এই প্রান্তিক মানুষগুলোকে। ওদের জীবন যে কত কঠিন তিনি বুঝতে পেরেছিলেন। নিয়মিত যেতেন ওদের গ্রামে, এমনকি সম্পূর্ণ নিজের চেষ্টায় ওদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা ছোট্ট পাঠশালা অবধি করেছিলেন সেখানে। সেটা যাতে কোনোভাবে বন্ধ না হয় তাই একটা ফান্ড করে রেখেছিলেন। সেখান থেকে নিয়মিতভাবে একটা টাকা খরচ হয় আজও পড়াশোনার কাজে। সেই পাঠশালা আজও আছে, চলছে। ব্যক্তিগত উদ্যোগে আমি এখন যা পারি দেখাশোনা করি আর কি। আর কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে যতটা পারি করে যাচ্ছি। বছরে 1-2 বার যাই। সেই সূত্রেই ওরা কেউ এদিকে এলেই মধু দিয়ে যাবে, আর 1000 বার বললেও টাকা পয়সা নেবে না। আমিও তাই আর কিছু বলি না। এটা আসলে ওদের সম্মান প্রদর্শন বাবার প্রতি। রিভু খুব অবাক হয়। মায়ের কাছে দাদুর কথা সে শুনেছে অল্প বিস্তর। মামার বাড়ির পুরনো ভিটে দেখেছে মঞ্জুলি গ্রামে 2টো পুরনো শিব মন্দির এখনো আছে, তার নিচে গুপ্তধন আছে এমন গল্পও শুনেছে, কিন্তু এটা কখনো শোনেনি। প্রসঙ্গ ওঠেনি বলেই বোধহয়। তেলে ভাজা নিয়ে মামার হাত ধরে 7-5 ভাবতে ভাবতে হাঁটতে থাকে সে। বড় মামা বলে, এদের জীবন খুব কঠিন জানিস রিভু। মধু সংগ্রহ করতে গিয়ে যে কত বিপদ হয়। বাঘ, ভাল্লুক, এইসব হিংস্র জন্তু তো আছেই, এছাড়াও আছে নানান অপার্থিব জিনিস। যুক্তি, তর্ক, বিজ্ঞান ইত্যাদি দিয়ে হয়তো সেগুলোর বিচার হবে না, কিন্তু মানুষগুলোর মুখে যখন সেই ঘটনাগুলো শুনি, বুঝলি, মনে হয় না যে তারা মিথ্যা বলছে। আমি তাই বিশ্বাসও করি। ভয় তো আসলে একটা উপলব্ধি। সবকিছু গালগল্প বা গাঁজাখুরি বলে উড়িয়ে দিলেও কারোর উপলব্ধিকে তো আর অস্বীকার করা যায় না, তাই না? রিভু মামার সব কথা বুঝতে পারে না, তবুও শুনতে থাকে চুপ করে। সন্ধ্যা নামছে, বৃষ্টির জল জমেছে এখানে সেখানে। সেসব কাটিয়ে এদিক ওদিক পা ফেলে হাঁটতে থাকে রিভু। সন্ধ্যায় সবাই মিলে বসে জমিয়ে মুড়ি তেলে ভাজা খেয়ে একটু গল্পগুজব চলে কিছুক্ষণ। কারেন্ট অফ, তাই হ্যারিকেনের আলোয় একটা মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির বেগ এখন মাঝারি, অল্প একটু হাওয়াও শুরু হয়েছে। ব্যাঙের ডাক ভেসে আসছে পুকুরের পাড় থেকে। দূরে কোথাও হয়তো পুজো হচ্ছে কারো বাড়িতে। বৃষ্টির আওয়াজ ছাপিয়ে আলতো সেই সুর কানে আসছে। পাশের বাড়ির বৃদ্ধ তিনু মামা রেডিওতে কিছু অনুষ্ঠান শুনছে, তার আওয়াজ ভেসে আসছে মাঝে মাঝে। তিনু মামা বয়সে অনেক বড় হলেও সম্পর্কে তার মামাই হয়। রিভু মাঝে মাঝেই হানা দেয় ওদের বাড়ি পেয়ারার লোভে। বৃদ্ধ কানে কম শোনে, কিন্তু নজর খুব তীক্ষ্ণ। বারান্দা থেকে বসেই হাঁক ছাড়ে কেউ পেয়ারা গাছের কাছে গেলেই। মামি অবশ্য কিচ্ছু বলে না, বরং দেখতে পেলে মামাকে চুপ করিয়ে নিজেই এসে লম্বা একটা বাজ দিয়ে ওপরের দিকের বড় বড় পেয়ারাগুলো পেরে তার হাতে দেয়। হাতে পেয়ে রিভুর তখন আনন্দ দেখে কে। মামি তাই দেখেই খুশি। মামা কানের যন্ত্রটা ঠিক করতে করতে গজগজ করে চলে। বৃদ্ধ বয়সে যা হয় আর কি, বিরক্তি দেখায় সবেতেই। খাওয়া দাওয়া সেরে মামা আর সে আবার এসে বসে নতুন ঘরের বারান্দায়, সাথে একটা হ্যারিকেন। এইসব জিনিস আজকাল উঠেই গেছে। লোডশেডিং হলেও চার্জার লাইট ব্যবহার হয় বেশি, কিন্তু রিভু দেখেছে তার মামা বাড়িতে খুব বাধ্য না হলে সেকেলি জিনিস ব্যবহারের চলই বেশি। মিক্সি আছে, তবুও বাটনা বাটা হয় শিলনোড়ায়। এক গুচ্ছ চার্জার লাইট পড়ে থাকলেও লোডশেডিং হলে প্রথমে হাত পড়ে এই হ্যারিকেন লণ্ঠনেই।
মামাকে জিজ্ঞাসা করতে একবার বলেছিল, আসলে কি জানিস তো, এগুলো হলো হারিয়ে যাওয়া সময়। এই যে এত পুরনো জিনিস, প্রত্যেকটা জিনিসে থমকে আছে আমাদের ছোটবেলা, একটা দীর্ঘদিনের অভ্যাস। সবই বদলানো যায়, বদলানো উচিত, কারণ আমরা তো নিয়মিত আধুনিক হচ্ছি। কিন্তু সব জিনিস ত্যাগ না করলেও তো চলে, তাই না? যতটা সেই বাপ ঠাকুরদার আমলের ছোঁয়া আজকের জীবনে পাওয়া যায়, এই আর কি। আমাদের বাড়িতে সেই চেষ্টাই করা হচ্ছে। সবই তো হারিয়ে যাচ্ছে, যতটুকু ধরে রাখা যায়। এই যে তুই আজকের দিনে এইসব দেখতে পাচ্ছিস, ব্যবহার করছিস, কই তোর তো কোনো অসুবিধা হচ্ছে না, আবার কাজটাও তো বেশ মিটেই যাচ্ছে। তাহলে এইসব ব্যবহার না করারই বা কি আছে? রিভু মনে মনে ভাবে, সত্যি তো, এইসবের কথা তো সে গল্পতেই শোনে বা পড়ে। তার সব বন্ধুদের কাছে যখন গল্প বলে মামাবাড়ির, তারাও তো কেমন হাঁ করে শোনে। রিভুর তখন খুব গর্ব হয়। হ্যারিকেনের হলদে আলোয় চারপাশ আলোকিত। শতরঞ্জির ওপর তারা দুজনে বসে। বড় মামা একটা বড় কাপে চা নিয়ে এসেছে। আরাম করে বসে এবার তাতে একটা বড় চুমুক দিয়ে বলে, তোকে আজ আর একটা গল্প শোনাবো, সুন্দরবনের লোকেদের গল্প। গল্প নাকি সত্যি ঘটনা মামা? সেটা তো বিচার করার উপায় নেই রে। এই সবই তো আমার এদিক ওদিক থেকে শোনা। গল্পের কি আর সত্যি মিথ্যা আছে? সত্যি হলেও কি আর না হলেও কি, উপলব্ধিটাই আসল। ভূতের গল্প শুনবো বলেছিলি, এও তেমনই এক গল্প, বলছি শোন। পর পর কয়েকটা চুমুক দিয়ে ঠান্ডা হয়ে আসা চাটা শেষ করে বড় মামা শুরু করেন গল্প। গ্রামের এক দিন দরিদ্র মানুষ কাশেম মাছ ধরে জঙ্গলের মধু জোগাড় করে সেগুলো বাজারে বিক্রি করে চলে তার সংসার। তো সেদিন একটা কি জরুরি কাজেই সে বেরিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে। একটু পড়ন্ত বেলায় ঘরে এলো। এরই মধ্যে ঘরের পিছনের জঙ্গলে ঝিঝি পোকার ডাক শুরু হয়ে গিয়েছে। ছোট মেয়ে ওই বাগানের দিকে ডোবার জল থেকে হাঁসগুলোকে আনতে গেছে। হইচই করে হাঁসগুলোকে পাড়ে তুলছে। উত্তরের দিকের ঝুপড়ি ঘরের চালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখল কাশেম। নার্গিস ওর বউ গোয়ালে সাঁজাল দেয়। বুড়ি আম্মা বড় ঘরের মেটে বারান্দায় একটা মোটা কাঁথা গায়ে দিয়ে বসে বসে ঢুলছে, চোখে ঘোলাটে দৃষ্টি। তাও কাশেমের আগমন ঠিক বুঝে নেয়। বুড়ি মনে হয় গন্ধ পায়। চোখ গেলে কি হবে, নাক আছে বটে। মনে মনে ভাবলো কাশেম, কিরে বাপ, এলি নাকি? মা। মহাজন নাও এবার দিব না, ঠিক আছে। মায়ের পাশে বসে মাথার জড়ানো গামছা খুলে নিয়ে মশা তাড়ায়। নার্গিস গোয়াল থেকে বাইরে এসে কাশেমকে তাড়া দেয়। যাও অজু করে এসো, আর ফাতেমাকে পাঠিয়ে দিও, সাঁঝবেলা ওসব ঝোপ ভালো না। অজু নয়, কতকটা মেয়ের তাগিদে কাশেম উঠে পড়ে। মনে এক চাপা রাগ জমে আছে, ভালো লাগছে না আর কিছু করতে। পায়ে পায়ে বাড়ির পিছনে এগিয়ে যায়। মাগরিবের নামাজ সেরে আবার ঘরের বাইরে এসে বারান্দায় বসে কাশেম। আর ওই বারান্দারই এক কোণে পাতাপুতি দিয়ে মাটির উনুনে হাঁড়ি চড়িয়েছে নার্গিস। সেই দিকে তাকিয়ে মাথাটা আরো গরম হয়ে ওঠে। নিজের বাপ নানার নৌকা সামান্য কটা টাকার জন্য বাজেয়াপ্ত করেছে ওই মাতব্বর ফরিদ মহাজন, মাছের বড় ব্যবসায়ী। হালে সেই খাতে অনেক পয়সা করেছে, কিন্তু শরীরে দয়া মায়া নেই, যেন পাষাণ। দূর থেকে একটা আলো দুলতে দুলতে এগিয়ে আসে কাশেমের বাড়ির দিকে। কাছে এলে বুঝতে পারে মাধব একটা কালচে কাঁচে ঢাকা হ্যারিকেন নিয়ে এসেছে তার কাছে। চালের থেকে বেরিয়ে থাকা বাঁশের খুঁটে হ্যারিকেন ঝুলিয়ে রেখে সলতেটা কমিয়ে দেয়। তারপর কাশেমের সামনে বসে বলে, এই শোন, হাসান, মামুদ, কালী, গয়েশ আর নিজামুদ্দি যাবে কয়েছে কিন্তু, আর তুই রাজি হলি কালকে আমরা বাড়াই পড়ি। কি বললি? নিজামুদ্দি যাব? ওর মুহি লাথি মিটে দেবো জোড়া পায়। সালোর বাপ আমরে কি চোখরাঙানি না দিল? কয় বাকি পুরো টেহা না দিলি আমার নাওখান ছাড়বো না। আরে আমি আগেই জানতুম ওই মহাজনের ছেলে ভালো রে কাশেম,
ও আমারে আগেই কইছিল ওর বাপ তোরে নাও দিব না। তাই হালার পর তুই খুশি হয়ে ওর দলে নিলি? তাহলে আমারে ছাড়ান দে। রাগে ফুঁসতে থাকে কাশেম। হালকা ঠান্ডা বাতাস বয়ে যায়। ঘরের পিছনের জঙ্গলে সরসর করে আওয়াজ ওঠে। গায়ের পুরনো পাতলা কম্বলটা ভালো করে মাথা আর শরীরে জড়িয়ে নেয় মাধব। তারপর বলে, আহা, মাথা গরম করিসনি। আরে ওই তো কইছে সুপি সুপি ও তোর নাও নিয়ে আসবো যাবার সময়। আর এই নাও আইলে পরে আমাকে মোট 3খানা নাও হইয়ে যাবে। আর এবারে খেপ যদি মা বন বিবির দয়াতে ভালা যায় তাহলে অনেক মধু আনতে পারু। তুই তো তোর দেনাও শোধ করতে পারবি। বল তুই এবারে। উৎসাহে চোখ চকচক করতে থাকে মাধবের। নিজের নৌকা ফিরে পাওয়ার কথায় কাশেম একটু নড়ে চড়ে বসে। ওই মহাজনের ছেলের কথা নড়সর হবে নি তো? আরে না, ও নিজেও যাবি তো। বেশ বাপু, তাহলে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কিছু টাকা যে যাবার আগে এদের হাতে দিয়ে যেতে হবে। সেও হালা ওই মহাজনের পোলাই করব। বলিস কি রে? হ্যাঁ, তবে হাওলাত ফিরে আইসা আমাগো ভাগের থাইকা ওকে ভাগ দিতে হবি। এবার যেন একটু মিয়ে যায় কাশেম। আবার ধার, আগেরটাই শোধ দেয়নি বলে যা কষ্ট চলছে। যদি এবারে সেই রকম লাভ না হয়, ধর যদি ফাহা হাতে ফিরি, তাহলে কি হবে? আরে হব, বন বিবির উপরে ভরসা রাখ। এবারে মামুদ পাকা জায়গার খবর আনছে। রায়মঙ্গল নদী থেকে বায়ে ঢুকবো, তারপরে হাঁটা পথে 3.25 মাইল ওই গেন্দ্বীপ। নামটাই তো প্রথম শুনলুম রে। তাহলে তুই তৈরি থাকিস, আমি বাকিদের খবর দিতে গেলুম। হ্যাঁ। মাধব চলে গেলে বারান্দা থেকে উঠে উনুনের দিকে পায়ে পায়ে এগিয়ে যায় কাশেম। মনটা যেন একটু হালকা হয়েছে। পেটের খিদেটা এইবারে বেশ টের পাচ্ছে সে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ওরা 6 জন। রাতের আঁধারে ওদের বেরোতে হবে, না হলে নৌকা চুরি করা যাবে না। কিন্তু নিজাবুদ্দির দেখা নেই। ও না এলে কাশেমের নৌকাও পাবে না। একটা সুরাহাজে সকালে মাধব নিজে এসে টাকা দিয়ে গেছে কাশেমের কাছে। বাড়িতে বউয়ের কাছে সেই টাকা দিয়ে কাশেম বলেছে, এই কদিনের ডুব এই দিয়ে চালায় নাও, দেখি এবারে যদি আল্লাহ মুখ তুলে তা হয়। আঁচলের খুঁটে চোখের কোণ একটু মুছে নিয়ে নার্গিস বলে, সাবধানে যাবা, বেশি বাহাদুরি দেখাবা না। বুড়ি আম্মা কি বোঝে কে জানে, শুধু হাত তুলে বলে, ডর লাগলে এই শিকড় সিবাইয়া খাস। মেয়ের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যাওয়ার আগে আম্মার দেওয়া শিকড় নিয়ে কোমরের কাছে রেখে দেয়। হালার পর ঠিক ধরা পড়ছে, যা বাপ সালোর। রায়মঙ্গল নদীতে এখন জোয়ারের জল বেড়েছে। পাড়ে এসে জল ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। কিছু মাটি ভেঙে পড়ল। আকাশে ভাঙা চাঁদ, কিন্তু মাঝে মাঝে হালকা মেঘে লুকোচুরি খেলা চলছে। অন্য 2 নৌকায় উবু হয়ে বসে আছে বাকিরা। ছয়ের নিচে টিম টিম করছে সলতে কমানো হ্যারিকেন। ঢেউয়ে দুলতে থাকা নৌকা থেকে মামুদ বলে, আরে দেরি হয়ে যায় গো, এত বেলা লাগে নাকি? যত বেলা যায় তত নদীর ওপর কুয়াশা বাড়তে থাকে। শীত আছে, তবে জলের সঙ্গে যাদের মিতা 2 বেলা ঘর সংসার, তাদের শীত লাগে না। পাড়ে দাঁড়িয়ে থাকা কাশেম আর কালী অধৈর্য হয়ে পড়ে। ঠিক তখনই দূরের হেলানো তালগাছের তলা দিয়ে একটা নৌকা এই দিক পানে এগিয়ে আসতে দেখা গেল। নৌকাটা অন্ধকার। কেয়া গাছের ঝোপের পাশে নৌকাটা দাঁড়িয়ে পড়ল। মাধব কাশেমের দিকে ইশারা করে বলে, যা এবারে উঠি পড়, তুই আর কালী সঙ্গে ওই জোড়াটা। ওরা নৌকায় চড়তেই নাজিবুদ্দিন লগি দিয়ে পাড়ে ধাক্কা দিয়ে গভীর জলের দিকে নৌকা চালিয়ে দিল। বাকি 2 নৌকা পিছন থেকে এগিয়ে এলো। মামুদ তার নৌকা থেকে বলল, নাজিব, তুই পিছনে থাক, আমি আগে যাই। তোরা আমারে দেখে এগুবি। যা ওস পড়িছে, আমারে হারাসনি। ধীরে ধীরে 3খানা নৌকা এগিয়ে চলল মামুদের জলরেখা ধরে।
আকাশের যা আলো তাতে কিছু ভালো করে দেখা যায় না। নদী ক্রমেই সরু হয়ে আসতে থাকে। দুই পাড়ে আলকাতরা মাখানো ঘন জঙ্গল, আবার কিছুটা নাবাল ঢালু জমি, কাদা ভসভসে। মাঝে মাঝে নানা নাতি দীর্ঘ চওড়া খাল এসে মূল নদীতে পড়েছে। সেই খাল পথে মাঝে মাঝে মাছ ধরার নৌকার আলো চোখে পড়ছে। কিরা, তুই সারা পথ লগি ঠেলবি? কালী প্রশ্ন ছড়ে নাজিবুদ্দিকে। হাত ভেরিয়ে এলো, তোমরা একটু সাথ দিও। মনে মনে মহাজনকে খিস্তি দিয়ে কাশেম বলে, তোর দেরি হইল কেন? আরে বাপের মনে সন্দেহ ছিল, তাই একটু ঘুরে আসতে হলো। মূল নদী ছেড়ে বাম দিকে বাঁক নিল মামুদের নৌকা। একটা সরু খাল, সেটা এঁকে বেঁকে ঢুকে গেছে সুন্দরবনের একদম গভীরে। পাড়ের গেউয়া গাছের ঘন বনানি নিকশ কালো, শুধু গোড়ার শিকড়গুলো মাকড়সার জালের মতো বেরিয়ে রয়েছে। কিছু কেওড়া গাছ জলের ওপরে ঝুঁকে আছে। ওরে ও সমুদ্রের পো, অত ঝোপের কাছ দিয়ে যাসনি, তফাৎ সরে আয় লোকলিয়ে। হঠাৎ সরসর করে কি যেন জলে নেমে যায় ওই চিৎকারে। কিছু পাখি চিৎকার করে ওঠে। ওরা লগি ঠেলে এগিয়ে চলে। কিছু দূর গিয়ে এই খাল আবার দুভাগে ভাগ হয়ে গিয়েছে। মামুদ আবার বাঁয়ে বাঁক নেয়। ডায়ে চক্র বেরিয়ে দিয়ে গেল, তাই না রে মামুদ? গেলবার ওই দিয়ে জয়নালের আব্বা গেল, ওই সেই পথ। একটু রহস্য করেই কথা শেষ করে মামুদ। ওদের গ্রামের সকলেই জানে জয়নালের বাপের গল্প। সেই জয়নাল ফিরে এলেও বেশি দিন আর বাঁচেনি। জলের দিকে তাকালেই ভয়ে ঘরে ঢুকে কাঁপতে থাকত। ও আর ওর বাবা মাছ ধরতে ওই পথে গিয়েছিল। 21 দিন পরে কঙ্কালসার ছিন্ন পোশাকে আর সারা শরীরে আঁচড়ের দাগ নিয়ে জয়নাল একাই ফেরে। সারা পাড়া ভেঙে পড়েছিল। কারোর প্রশ্নের এক ফোঁটা উত্তর দিতে পারেনি। শুধু আঙুল তুলে নদীর দিকে দেখাতো আর গোঙাতে থাকত। ঠোঁটের কোণে জমে উঠত অবরুদ্ধ লাল আর ফেনা। এর কিছুদিন পরেই নদীর পাড়ে ওর মৃতদেহ পাওয়া যায়। কোমর থেকে ডান উড়ু পর্যন্ত গভীর চেরা, আর জয়নালের মুখে দীর্ঘ চুল গোঁজা ছিল। কালী দীর্ঘশ্বাস ছাড়ে। কাশেম কোমরে হাত দিয়ে অনুভব করে নেয় আম্মার দেওয়া শিকড়। নৌকা তিনটে আরও এগিয়ে যায় গভীরে। মাঝরাত হবে, ওরা নৌকা থেকে পাড়ে নামল। 7 জন এগিয়ে চলল জঙ্গল ভেদ করে। সবার আগে মামুদ। ওদের এক হাতে বিরাট পাকা বাঁশের লাঠি, মাথায় বল্লম লাগানো, আর এক হাতে হেরিকেন। দূর থেকে কেয়া ঝোপ, সনের ঝোপ লাঠি দিয়ে খুঁচিয়ে দিয়ে এগিয়ে চলেছে। সুন্দরী, গরান, গেওয়ার, কদম্ব গাছের ঘন জঙ্গল সোজা এগোতে বাধা দিচ্ছে। ওদের এঁকে বেঁকে চলতে হচ্ছে। অন্ধকারে মামুদ কি করে যে পথ দেখে এগোচ্ছে সেটা ওদের কাছে এক রহস্য। কিছু দূর যাওয়ার পর পিছনে থাকা গয়েশ বলে ওঠে, ওরে ও কালী, সামনের দিকে গাছের মাথায় দেখ। সবাই থমকে যায়। গয়েশ ছিল সকলের পিছনে। এক ফোঁটাও আলো নেই, শুধু পাতার ফাঁকে আকাশ দেখা যাচ্ছে। ভেসে যাচ্ছে পাতলা মেঘ। দূরের ঝোপে অসংখ্য জোনাকি জ্বলছে বটে, কিন্তু গাছের নিচের অন্ধকার তাতে আরো বেশি ঘন লাগছে। মামুদ একটু এগিয়েছিল, তার পিছনেই নাজেবুদ্দি, মাধব আর কাশেম কাছাকাছি। একটা হিম স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে যায় কাশেমের। ওরা নদী জঙ্গলের মানুষ, এমন আলো ছায়ার খেলা জীবনে অনেক দেখেছে। ভয়ে এদের আগাগোড়াই কম, তবে আজ যেন ব্যতিক্রম হলো। জয়নালের বাপের নাম তোলাই দেখছি ভুল হয়েছে, ওই সব কিছুই না, কোনো গাছে ছায়া হবি। এক ঝলক দেখে মামুদ তাড়া দেয়, সাথে এগিয়ে যায় নাজিবুদ্দি। না রে মাধব, কয়েস দেই দিহি দেখালো, তাহা ভালো করে তাহা। এক মানুষ সমান উঁচু ডালে হাঁটু মুড়ে কে যেন বসে আছে। কেমন যেন হাঁটুর উপরে দুটো হাত ঝোলানো, শীর্ণকায় দীর্ঘ শরীরের অবয়ব। কোনো অবলম্বন ছাড়া ওইভাবে কোনো মানুষের পক্ষে বসা তো অসম্ভব। সেই ডালের তলা দিয়ে মামুদ আর নাজিবুদ্দি এগিয়ে গেছে। কোমর থেকে হাতের তালুতে আম্মার দেওয়া শিকড় নিয়ে দ্বিতীয়বার ওই দিকে না তাকিয়ে দ্রুত এগিয়ে যায় কাশেম।
মাধব গয়েশের হাত ধরে টেনে আনে। তোরে একটা কথা কই গয়েশ, সোজা তাহাবি। জঙ্গলে রাতে অনেক কিছু দেখতে পাবি, ভয় পাসনি, তাহলে জানে মারা যাবি। আই, ওরা অনেক দূর চলে গেছে কিন্তু। ওর হাত ধরে হনহন করে এগিয়ে আসে। ধূপ করে পিছনে কেউ যেন গাছ থেকে নামলো। ঘাড়ের রোমগুলো অবধি খাড়া হয়ে গেল গয়েশের। মাধব স্পষ্ট শুনতে পেল পিছনে কেউ ওদের সঙ্গে হেঁটে আসছে। সে ওর হাত আরো জোরে ধরে হাঁটার বেগ বাড়িয়ে দিল। কিছু দূর যাওয়ার পর আর আওয়াজ শুনতে পাওয়া গেল না। ওরা প্রায় 2-3 মাইল মতো ভিতরে চলে এসেছে। প্রাথমিক ভয়ের ভাবটাও যেন কমে এসেছে এখন। ধুর, আধারে কি সব দেখছি। এই এই তোর একটু খাড়া তো, কালী কোথায় গেল? এবারে সকলের খেয়াল হলো গয়েশ একবার কালীকে তখন ডেকে দেখার কথাও বলেছিল। ঘটনার আকস্মিকতায় ওদের খেয়াল ছিল না যে সঙ্গে কালী নেই। এমনকি এত দূর পর্যন্ত আসার পরেও কাশেম না ডাকলে বাকিদের সালো গয়েশের জন্য কালী এখন জঙ্গলে হারায় গেলি, কোথায় খুঁজি? শোন শোন, মাথা ঠান্ডা করি ভাব, এই বিপদে মাথা ঠান্ডা কর। আমার মনে হচ্ছি ওই গাছের তলাতেই ওকে হারাইছি। ওর পরে আমার সাথে গয়েশ ছিল, আমরা ছিলাম তোদের পেছনে, তাই আবার ঘুরে চলতো না গো কাহা, আমি তো কিছুক্ষণ আগেও মনে হলো কালী খুড়োকে দিলাম। তাও পেছনে না গেলি বোঝা যাবি না। ওরা আবার পিছনের দিকে ঘুরে এগিয়ে চলল। বেশি দূর যেতে হলো না। 1/2 মাইল যেতেই ঝোপের ধারে কালীর বল্লম চোখে পড়ল। পাশে কাত হয়ে আছে হ্যারিকেন। নিচু হয়ে গয়েশ বল্লমটা তুলতেই আঁতকে চেঁচিয়ে ওঠে। বাঁশের গা বেয়ে চাপ চাপ রক্ত লেগে উঁচু করে ধরতেই গয়েশের হাত বেয়ে কোনোই অবধি গড়িয়ে আসে। টপ টপ করে পড়তে থাকে তাজা রক্ত কোনোই থেকে। হাতের হ্যারিকেন কাশেম একটু কাছে এনে উঁচু করে ধরে গয়েশের তুলে ধরা বল্লমের ফলাটার দিকে। এত ভয় সারা জীবনে পায়নি কাশেম। ধপ করে হাত থেকে হ্যারিকেন আর নিজের বল্লম পড়ে যায়। হায় আল্লাহ, এইটা কি দেখছি? থরথর করে কাঁপতে থাকা গয়েশ বল্লমটা ফেলে দেয়। ওই বল্লম থেকে কালীর মাথাটা খসে গড়িয়ে যায় কিছু দূরে। আমরা পিশাচের কবলে পড়ছি গো মামুদ ভাই, মামুদ ভাই শিগগিরই পালায়া চলো। কাশেম আর দেরি না করে শিকড় মুখে চালান করে। মনে মনে ভাবে যে আম্মা কি করে এসব বুঝেছিল। ওরা দ্রুত পিছুতে থাকে। সেই গাছের তলা দিয়ে যাওয়ার সময় আবার চোখ নিজের অজান্তে উপরে চলে যায় কাশেমের। না, শূন্য। এবারে কেউ নেই। নাজিবুদ্দি সবার পিছনে। কিছু দূর যাওয়ার পর কাঁধে হাত রাখে কেউ। কাশেম ভয় পেয়ে ঘুরে দেখে মাধব। মাধব বলে, হারাও সব। কি হইছে? সত্যি করে বল তো মামুদ, এটাই সেই জয়নালের বাপের জঙ্গল কিনা? আমার মনে হচ্ছে তুই আমাকে মিছা কথা করছিস। হলেই বাকি, তোদের টেকা লাগবো না। এই জঙ্গলে সবচেয়ে মেলা মধু পাবি। কোনো হালার পুত এই দিকে আসে না ওই ভয়, তাই তো এখানে মধু পাবি ঢের। তোর এই মিছে কথায় আমাকে একজনের জান গেল। কাজটা তুই মোটো ভালা করিস নি। ও, এখন তোর সেইটা মনে হলো। বেশ, এখন কি করতে হবে বল? তোমাদের কিছুই করতে হবে না গো খুড়ো, যা করার আমিই করব। শুধু দয়া করে আমার পায়ে এই জিনিস অনেকক্ষণ ধরে জড়িয়ে আছে, একটু ছাড়াই দিবা। নাজিবুদ্দি পিছন থেকে বলে ওঠে। মামুদ ওর পায়ের দিকে আলো ফেলে। কাছে দাঁড়ানো মাধব ভয়ে পিছিয়ে আসে কয়েক পা। কাশিম বীর বীর করে ওঠে, হায় আল্লাহ, নাজিবুদ্দি কি আদেও মানুষ? এই জন্যে কি ওই তাল গাছের তলা দিয়ে এসে আধারে দাঁড়িয়েছিল? ওর নাওতেও তো আলো ছিল না যে। কাশেম আবার নাজিবুদ্দির পায়ের দিকে তাকায়। মুন্ডহীন কালীর ধর 2 হাতে সাপটে ধরেছে নাজিবুদ্দির পায়ের গোছ। আর ঠিক সেই মুহূর্তেই তীব্র বেগে একটা বল্লম এসে গেঁথে গেল গয়েশের বুকে। ঘটনার তীব্রতায় ওদের পা স্থানু করে দিল। প্রাথমিক বিহবলতা কাটতেই কাশেম আর মাধব দৌড় দিল। ওদের পিছনে আসতে থাকলো মামুদ। সেই সময় সারা জঙ্গল চিরে কে যেন হাহাকার করে উঠল।
আমাকে আমাকে ফেলে যাস রে, আমাকেও নিয়ে যা। ও কাশেম, ও মাধব। কিভাবে কতটা যে দৌড়েছিল কাশেমের মনে নেই। মাথা ভ্যাবলা হয়ে আছে। লোকে বলে 21 দিন পর নাকি ওদের ঘাটের কাছে এক নৌকায় ওকে পাওয়া যায়। সারা শরীরে আঁচড়ের দাগ, কালচে রক্ত জমাট বাঁধা। বাড়ির পিছনের জঙ্গলের দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে। কখনো দৌড়ে ঘরের পিছনের জঙ্গলে যায়, তারপর ডোবার জলের দিকে তাকিয়ে ভয়ে দ্রুত ঘরে ঢুকে কাঁপতে থাকে। আবার বিড়বিড় করে, নখ দিয়ে মাটিতে আঁচড় কাটে। হ্যারিকেনের আলোয় ঘরের বাঁশের ছায়া দেখলে বলে, আমি না, দয়া করো, আমি না, আমি না। বাকিরা কিন্তু কেউ আর ঘরে ফেরেনি। মহাজনের ছেলের খোঁজে অনেক তোলপাড় হয়েছিল, কিন্তু কেউ জানে না ওরা গিয়েছিল কোন দিকে, আর বাকিদের হলোই বাকি। তাও চেষ্টার কম করেনি মহাজন। একদিন সূর্য ওঠার আগেই কাশেমের বাড়ির থেকে কান্নার রোল ওঠে। পাড়ার লোকেরা একে একে জড়ো হয় ওদের বাড়ির পিছনের জঙ্গলে। কাশেমের মুখে দীর্ঘ চুল গোঁজা ছিল। নার্গিস বিধবা হলো। বড় মামা থামল। বাইরের বৃষ্টির রেশ তখনও কাটেনি। ঝিঝির ডাক, এক টানা বৃষ্টির মাঝে এমন একটা গল্প পরিবেশটাকে যেন আরো ছমছমে করে তুলেছে। মায়ের মধ্যে একবার এসে ডেকে গেছে। সকালের পরিবর্তে রাতে খিচুড়ি হয়েছে, সাথে মাছ ভাজা। বড় মামা হাঁক দেয় এবার। চল ভিতরে যাই, জমিয়ে খাওয়াটা সারি এবার। রিভু কোনো উত্তর দেয় না। চুপ করে থাকতে দেখে মামা এবার হো হো করে হেসে বলে, ইরে ভয় পেলি নাকি? রিভু আবার সেই দুপুরের মতো ঘাড় নাড়ে, যার মানে হ্যাঁ বা না দুটোই দাঁড়ায়। বড় মামা উঠে শতরঞ্জি গুটিয়ে রেখে হ্যারিকেনটা হাতে তুলে রিভুর হাত ধরে বাড়ির ভিতরে পা বাড়ায়। শুনলেন লেখক শ্রী তন্ময় বিশ্বাসের ব্যাখ্যাহীন ও রায় মঙ্গলের বাঁয়ে এই দুই গল্প অবলম্বনে বড় মামা ও রিভু সিরিজের প্রথম গল্প দু ফোঁটা ভয়। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।